एनआरसी देखो बोझो अवस्था उस बेटी देश की समस्या है पागल नाकी। নমস্কার বন্ধুরা, পশ্চিমবাংলায় এনআরসি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তার প্রশ্নের উত্তর বিভিন্ন যে বিশেষজ্ঞরা তারা দিয়েছেন এখানে। আর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছেন, অর্থাৎ দেশে খুব শীঘ্রই অনলাইনে ডিজিটাল মাধ্যমে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার শুরু হয়ে যাচ্ছে, কাস্ট সেন্সাস শুরু হয়ে যাবে। এর মাধ্যমে যে ডেটাবেস তৈরি করা হবে তার ভিত্তিতে কিন্তু এনআরসি তৈরি করা হবে। ধরে নেওয়া হচ্ছে যে এনআরসির প্রথম ধাপই হচ্ছে এনপিআর, আর এনপিআর এর সঙ্গেই এনআরসি যুক্ত রয়েছে। অর্থাৎ এনআরসি হচ্ছে, এটার আগে একটা প্রমাণ দিয়ে আপনাকে বলে দেয়, সেটা হচ্ছে সিএ চালু করা হয়েছে। সিএ আইন 2019-এর ডিসেম্বর মাসে পাশ করা হয়েছে, রাষ্ট্রপতি সাইন করেছে এবং সেটা 2024 সালে লাগু হয়েছে। প্রত্যেকে এখানে আবেদন করে ভারতের নাগরিকত্ব নিতে পারবেন। এবার এনপিআরটা অনলাইন শুরু হয়ে যাচ্ছে ডিজিটালি, আপনাকে এনপিআর অনলাইনে জমা করতে হবে। যখনই শুরু হয়ে যাবে আপনাকে জানিয়ে দেবো আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে সেটা মেনে নিয়েছেন, তাই যে কোনো মুহূর্তে কিন্তু এনপিআর শুরু হতে পারে। আর এই এনপিআর সঙ্গে কিন্তু এনআরসি যুক্ত রয়েছে। এবার পশ্চিমবাংলায় এনআরসি হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে আসামের পরে, তার একটি এখানে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে দেখুন বলছে, ডু ইউ থিঙ্ক এনআরসি ইজ রিকোয়ার্ড ফর ওয়েস্ট বেঙ্গল? বলছে উত্তর দিচ্ছে, দেখুন, এনআরসি ক্যান বি ডান ইন ওয়েস্ট বেঙ্গল বাট, পশ্চিমবাংলায় এনআরসি করা হবে কিন্তু ফর দ্যাট প্রপার গ্রাউন্ড ওয়ার্ক নিডস টু বি ডান, অর্থাৎ সঠিকভাবে এটা করা উচিত, এটাই বলা হচ্ছে। নাও লেটস discuss about the illegal immigrants in Bengal from Bangladesh. The immigrants from Bangladesh came to Bengal in various waves since 1947 partition, অর্থাৎ 1947 সালে দেশ ভাগের সময় বিভিন্নভাবে পশ্চিমবাংলায় বা পাকিস্তানি এবং বাংলাদেশে এসে তারা ঢুকেছেন। পার্টিশন যখন দেশ ভাগাভাগি হয় তখন কথা বলেছে, মানে কিভাবে পশ্চিমবাংলায় এনআরসি করা হবে। 1971 সালকে বেসিস করে কিন্তু আসামে হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় কত সালকে ধরে হবে, সম্ভবত যেটা ধরে নেওয়া হচ্ছে সেটা কিন্তু 1948 সালকে ধরে হবে। এটা কিন্তু প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলায় 1948 সাল থেকে কারা থাকছেন সেই সালটাকে ধরে কিন্তু এনআরসি করা হবে। যদি আপনি 1948 সালে পরে থাকছেন বা আপনার বংশের কোনো পরিচয় নেই, 1948 সালের পর থেকে যদি আপনি থাকেন তাহলে সেটা ধরা হবে, তাছাড়া কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এই সমস্ত পার্টিশন হওয়ার পরে, দেশ ভাগাভাগি হওয়ার পরে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল 1951 সালে, তারও কিন্তু লিস্ট প্রকাশিত রয়েছে। সেখানে যদি আপনার কারো নাম থাকে, আপনার বাপ ঠাকুরদা বা বংশে কারো নাম থাকে, সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হয়ে গেল যে আপনার এনআরসিতে নাম উঠে যাবে, চিন্তা কিছু নেই। এখানে দেখুন ফার্স্ট ওয়েভ, অর্থাৎ প্রথম যে হয়েছিল সেটা হচ্ছে, দেখুন এখানে ডিউরিং 1950 এবং 1960, অর্থাৎ 1950 এবং 1960 সালে কিন্তু ইন দিস পিরিয়ড দ্য মেন ইমিগ্রেন্টস ওয়্যার বেঙ্গলি হিন্দুস হু ওয়্যার প্রসিকিউটেড ইন দেন ইস্ট পাকিস্তান, তো পূর্ব পাকিস্তানে তারা কিন্তু, এখানে দেখুন এখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে। দে মাইগ্রেটেড অ্যান্ড সেটেল ইন বেঙ্গল অলদো দেয়ার ফার্স্ট জেনারেশন ওয়াজ বর্ন ইন ইস্ট পাকিস্তান, অর্থাৎ এখানে বলা হয়েছে পূর্ব পাকিস্তানে তার জন্ম হয়েছে কিন্তু তারা সেটেল হয়েছে পশ্চিমবাংলায়। বাট দেয়ার প্রেজেন্ট জেনারেশন আর ইন্ডিয়ান, আচ্ছা পূর্ব জেনারেশন তাদের কিন্তু পূর্ব পাকিস্তানের, কিন্তু প্রেজেন্ট বর্তমান জেনারেশন তাদের কিন্তু ভারতবর্ষে রয়েছে এখানে। সো অ্যাজ পার এনআরসি ইফ এনি ফ্যামিলি, অর্থাৎ এনআরসি অনুসারে বলছে এখানে, ইফ এনি ফ্যামিলি মেম্বার ফ্রম ফার্স্ট জেনারেশন ইজ স্টিল অ্যালাইভ দেন দে মে বি টার্নড অ্যাজ ইলিগাল ইমিগ্রেন্টস, অর্থাৎ যদি কারো পূর্ব বংশ যদি পূর্ব পাকিস্তানে বা বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকে বা সেখানে হয়ে থাকে এবং তারপরে তারা এখানে এসে তার পরবর্তী জেনারেশন তারা এখানে বেঁচে আছেন বা তারা এখানে রয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এখানে ইললিগাল মাইগ্রেন্টস ধরা হবে। এখানে দেখুন বলা হয়েছে দে মে বি টার্ম অ্যাজ ইললিগাল ইমিগ্রেন্টস। উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে, বন্ধু দেখুন, গ্র্যান্ডফাদার্স নেম কামস আপ ইন দ্য এনআরসি লিস্ট where as son and family members are cleared, such incidents have happened in Assam. তো আসামে কিছু যেমন ঘটনা ঘটেছে সে হিসাবে কিন্তু পশ্চিমবাংলাতে ধরা হবে, অর্থাৎ গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদার নাম এনআরসিতে লিস্টে এসেছে এবং তার পুত্র এবং তার ফ্যামিলির নাম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যদি আপনি আপনার ঠাকুরদাদার নাম দেখাতে পারেন কোনো জায়গায় ভারতবর্ষের লিস্টে, কোনো যেমন 1971 সালের লিস্টে, তারপরে 1951 সালে ভোটার লিস্টে, 1951 থেকে 1972 সালের লিস্টে অলরেডি রয়েছে, আপনারা অনলাইন থেকে বের করে দেখবেন।
এবং 1951 সালের লিস্ট, পুরনো দলিলপত্র, পুরনো কাগজপত্র, ভারতের কোনো সরকারি কাগজ যেটা প্রমাণ করবে যে আপনার এখানে অস্তিত্ব ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ড ওয়েভ ডিউরিং 1971 সালে। 1971 সালেও কিন্তু এখানে মেজরিটি হোয়ার হিন্দুস হোয়ার আর অ্যাজ মুসলিমস আর হোয়ার অলসো দেয়ার হু সাপোর্টেড ইন লিবারিয়ান অফ বাংলাদেশ মুভমেন্ট। অর্থাৎ বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল 1971 সালে, আফটার 1971 ওয়াজ ওভার অ্যান্ড বাংলাদেশ ওয়াজ লিবার্ড, মানে বাংলাদেশ তখন প্রায় স্বাধীন হয়ে যায়। মে স্টেট ব্যাক mainly Hindus and handful of Muslim. Now similar situation like the first wave immigrants may occur if NRC takes place in Bengal. Father's name included in NRC list, whereas son's name included. Again another confusion. অর্থাৎ এখানে যদি বাবার নাম এনআরসি থাকে তাহলে বাচ্চার নামও ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা সমস্যা রয়েছে যে যদি এনআরসি হয় তাহলে বাংলাদেশিদের নাম বের করা একটু জটিল হয়ে যাবে, এখানে বলা হয়েছে। এরপর আরও একটা ওয়েব আছে, সেটা হচ্ছে আফটার 1971 থেকে 1975, আফটার আওয়ামী গভর্নমেন্ট সিন্স লাস্ট 10 years the immigrants are mainly Muslim, they are the রাজাকার্স, এইসব কথা বলা হয়েছে বন্ধুরা। তখনও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এসেছে। তো এটা নিয়ে পরবর্তী আমি আলোচনা করবো বন্ধুরা, আরও রয়েছে এখানে। ঠিক আছে, পরবর্তীতে পুরো লিস্ট আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে বের হতে পারে এবং পলিটিক্যালস কীভাবে পলিটিক্স করছে। তো বন্ধুরা এইভাবে জানতে পারেন বন্ধুরা তিনটি ক্ষেত্রে কীভাবে মুসলিমদের কথা এবং হিন্দুদের কথা বলা হয়েছে, তারা এসেছেন এখানে ভারতবর্ষে। তো কীভাবে বের করা হবে সেটা তো একটা বড় জটিল প্রক্রিয়া। পরবর্তী ভিডিওর মধ্যে সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।